ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিয়ে কথা বলবো। আপনি আলোচনায় এসেছেন সম্প্রতি। এটা একটা অ্যাডভেঞ্চারাস জার্নি বলা যেতে পারে। আমরা যদি বলি ভোট ব্যাংক, একজন শামীমকে দল প্রাধান্য দিতে পারে? একটা চেঞ্জের জন্য না অনেক ব্যক্তির দরকার হয় না। এলিটরা বলে যে আমরা এই করি সেই করি। যতবার আমরা অধিকারের আন্দোলন করেছি ততবার তারা অধিকার বিরোধী আন্দোলন করেছে। মিশন ভিশন একটু যদি ছোট করে এই স্টুডেন্টের একটা নিজস্ব ভয়েস দরকার। আমি বলেছি স্টুডেন্টদেরকে আমি পলিটিক্যাল পার্টিগুলো থেকে সেপারেট করে রাখবো। সাক্ষাৎকারে বলেছেন যে আপনি ফ্রি ইংরেজি পড়াবেন। ল্যাঙ্গুয়েজ স্কিল খুব ইম্পর্টেন্ট এবং টেকনোলজিক্যাল স্কিল। আপনি হয়তো বলেছিলেন যে আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম, এরপরে হঠাৎ করে সেটা বাস্তবে পরিণত হলো। তো আমার বন্ধুরা আলাপ করছে কি রে ডাকসু ইলেকশন তো হবে, কি করবো আমরা? তো আমি বললাম যে আমি তো কাউকে ভোট দিই না, জীবনে কাউকে ভোট দিই নাই। ভোট দিলে ওর দায়িত্ব আমার নিতে হবে। তো বলতো দায়িত্ব তোর নিতে হবে না, তুই নিজেই দাঁড়িয়ে যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিয়ে কথা বলবো। একজন আলোচিত বলবো, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত, আপনি আলোচনায় এসেছেন সম্প্রতি। শামীম হোসেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। শামীম, স্বাগত আপনাকে স্টার নিউজে। থ্যাংক ইউ ভেরি মাচ। শামীম, শুরুতে আমরা আপনার গল্প শুনতে চাই যে আসলে আপনার জন্ম, বেড়ে ওঠা, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা। বলা যায় এটা একটা অ্যাডভেঞ্চারাস জার্নি বলা যেতে পারে। কারণ হচ্ছে যে আমি সাতক্ষীরার এমন একটা জায়গা থেকে বড় হয়েছি যেখান থেকে আসলে ঢাকা ইউনিভার্সিটি নামটা যে ছোটোবেলায় শুনবো এরকম একটা ব্যাপার ছিল না। কারণ আপনারা জানেন যে মোটামুটি 2011 সালের আগে ওই দিকের প্রায় রাস্তাগুলি পর্যন্ত কাঁচা ছিল। তো বৃষ্টি হলে দেখা যায় যে আমাদের রাস্তাগুলি দিয়ে মানুষ যেতে পারতো না, কাদার ভেতর দিয়ে। আমরা একসময় দেখেছি হুমায়ুন আহমেদের সিনেমাতে যেরকম, তারপর তার নাটকগুলোতে যে গ্রামগুলো দেখেছি, আমরা এরকম গ্রামগুলোতেই থাকি। আপনার নিশ্চয়ই কাছাকাছি এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমার হচ্ছে 3 বোন এবং আমরা 4 ভাই বোন এবং আমি সবার ছোট। তো আমার বাবা ছিলেন কৃষক, আমাদের গরুর লাঙল ছিল। সেটা নিয়েই হচ্ছে আর কি কাজ করতে হতো, কারণ প্রান্তিক কৃষকদের সাধারণত জমি থাকে না, বর্গা চাষ করতে হয়। আচ্ছা। তো সেই জায়গা থেকে আমার বড় বোন প্রথমে পড়ালেখা শুরু করে। আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসলে পড়ালেখা শুরু হয়। তো আমার 3 বোনই পড়ালেখা করেছে। তারপর হচ্ছে আমার বেলাতে আমি ক্লাস 1-এ ভর্তি হই, ওখানেই একটা প্রাইমারি স্কুলে, সরকারি। এবং আমি হচ্ছে খুবই বলা যায় ওই সময় খুব ডানপিটে টাইপের ছিলাম। পড়ালেখার প্রতি কোনো মনোযোগ ছিল না। আমাকে বাড়ি থেকে ধরে স্কুলে নিয়ে যাওয়া লাগতো, আমার বোন নিয়ে যেত, যেহেতু তারা তখন পড়ালেখা করতো। তো ফলে একটা সময় দেখা যায় যে আমি যখন ক্লাস 1-এ ভর্তি হলাম, তো ক্লাস 1-এ আমার ভয়েসে একটু লাউড বেশি ছিল। সো ক্লাসে একটা নিয়ম ছিল যে রিড আউট করা, মানে একজন বলবে এবং মিলিয়ে মিলিয়ে বাকিরা পড়বে। সো আমার যে স্কুলের হেড টিচার ছিল, ওনার নাম হচ্ছে মুজিবুর রহমান। উনি আহসানিয়া মিশন আছে, ওনার সভাপতি ওনার অঞ্চলের। তো ওনার অ্যাকসেন্ট খুবই ভালো আর কি। আমার এলাকার অ্যাকসেন্টের সাথে আমার একটু ডিফারেন্ট ছিল প্রথম বর্ষ থেকে, ক্লাস 1 থেকে এটা শুরু হয়েছে। তো দেখা যায় উনি আমার বাংলা শিক্ষক ছিলেন, ফলে উনি আমাকে এটা রিড আউট করতে দিতেন। তো পরের বছর দেখা গেল যে আমি সামহাউ ক্লাসের প্রথম হলাম আর কি। তো সেটা আমি জানতাম না আসলে, সেটা তখনই জানতাম না যে প্রথম হওয়ার মর্যাদাটা কী। তো এভাবেই আমি আসলে 5ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছি সেই স্কুলে। তো তখনই আমি বক্তৃতা করতে পারতাম, কারণ আমার যে কোনো অনুষ্ঠানে, আমাদের তো প্রাইমারিতে প্রতিযোগিতা হতো, স্কুল থেকে পাঠানো হতো। প্রায় প্রত্যেকটিতেই প্রথম হয়েছে বিকজ অফ লাউডনেস আর কি। আই ডোন্ট নো যে আমি কী বলতাম, যে আমার এখনও মনে নাই। এভাবেই মোটামুটি আপনি এসএসসি পাশ করলেন। হ্যাঁ, এসএসসির আগে একটা এক্সপিরিয়েন্স আছে। ব্যাপারটা হচ্ছে যে আমার বাবা মা তখন ঠিক করলো যে আমাদের এলাকার ছেলেমেয়েরা তখন অনেক দূর পড়ে না, এখন সবাই অনার্স পাস পড়ে। হ্যাঁ, অনেক বেশি দূর পড়ে না। বাবা মা চিন্তা করছে যে আমার চাচা হচ্ছে ইলেকট্রিশিয়ান, সো আমি হয়তো এই টাইপের কিছু একটা হব, বিকজ আমাকে তো কাজে লাগতে হবে। কারণ কৃষক ফ্যামিলিতে কেউ আসলে বসে থাকলে চলে না, ছেলেদের কাজটাই এটা, স্বাভাবিক দায়িত্ব নেওয়া। তো আমার এক টিচারের সাথে পরিচয় হলো, যিনি একটা হাই স্কুলের টিচার, ইংরেজি পড়ান খুবই ভালো। তো উনি আমার বাবাকে বললো যে ছেলে যেহেতু স্কলারশিপ পেয়েছে 5-এ, তুমি ছেলেটাকে আমাদের কাছে দাও, না আমাদের স্কুলে দাও। কারণ সচরাচর খুবই ভালো স্কুলে পড়ানো হয় যারা বৃত্তি পায়। ওনার স্কুলে আমাকে ভর্তি করলো এবং 3 বছর আমি ওনার কাছে ছিলাম আর কি, পাশাপাশি বাড়ি। ওনার সাথেই আমার জীবন আর কি শুরু হয়। এবং উনি প্রচুর পড়ালেখা করতেন, যেটা আসলে আমার হ্যাবিটে পরিণত হয় পরবর্তীতে। এবং ওইটুকুর জোরে আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। ওই ইংরেজি দিয়েই আমি এখনও বলা যায় আমার লাইফ পুরোটাই চলে গেছে। তার মধ্যে আমি রেডিও জকিতে ছিলাম, আমাদের ওখানে লোকাল রেডিওতে। আচ্ছা। আবার আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার ছিল, আপনারা জানেন, করা হয়েছিল। তো 2013 সালে যেহেতু একটা ক্র্যাকডাউন চলেছিল, ওখানে যে অফিসার ছিলেন তিনি জামাতে ছিলেন, যার কারণে তিনি ওখান থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন। আচ্ছা। ফলে আমি আসলে প্রক্সি হিসেবে কাজ করতাম, জন্ম মৃত্যু নিবন্ধন প্রকল্প যেটা রয়েছে, ডিজিটালাইজেশন। ফলে 7-8 থেকেই মানে আমার একটা আর্নিং সোর্স তৈরি হয় আসলে। সো তারপর থেকে আমাকে আর কখনো ডিপেন্ডেন্ট হতে হয় নাই। তখন আমি ইংরেজি পড়ানো শুরু করেছি 7-এ থাকতে। সো সেখান থেকে আসলে কন্টিনিউয়াস ইন্টারমিডিয়েটে আমি ওখানেই পড়েছি। বোর্ডে আমার 8ম স্থান ছিল। দেন আমি যশোর বোর্ডে রাইট। তো
তো সেই গ্রাম অঞ্চলের শামীম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, তো প্রথম বর্ষ থেকে আপনি হলে থাকতেন। প্রথম বর্ষের শেষের দিক থেকে। আচ্ছা, তো হলে মানিয়ে নিতে কি কোনো কষ্ট হয়েছে কিনা আপনার ওই সময়? একটু হলে মানিয়ে নেওয়ার ব্যাপারটা হচ্ছে যে আমার আসলে ইচ্ছা ছিল আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বো। আচ্ছা, কারণ আরেকটা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে কীভাবে চিনেছি সেটা আমি বলি। আমরা যখন বই পড়তাম সেখানে লেখা থাকতো কবি পরিচিতি, শামসুর রহমান, হ্যাঁ। ইংরেজি বিভাগে পড়েছে। জি। এবং আমার শিক্ষক যিনি ছিলেন তিনি বলতেন যে তোকে যে আমি ইংরেজি শিখিয়েছি এটা দিয়ে তুই সারা জীবন চলতে পারবি, সো ইংরেজি ছেড়ে অন্য কিছুতে যাওয়ার দরকার নেই। আচ্ছা, সো আমার ইচ্ছা ছিল ইংরেজিতেই পড়বো এবং জাহাঙ্গীরনগরেই পড়বো। সামহাও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25 দিন পরে রেজাল্ট দেয়, যেহেতু আমাদের লিখিত পরীক্ষা হয়, কিন্তু জাহাঙ্গীরনগরে শুধু এমসিকিউ এবং পরের দিন রেজাল্ট দেয়। সো পরীক্ষা দেওয়ার পরেই দেখলাম আমি চান্স পেয়ে গেছি। সো আমি সব পরীক্ষা বন্ধ করে দিয়ে বাড়ি চলে গেছি। তার মধ্যে আমি ঢাবির পরীক্ষা দিয়ে ফেলেছি, সবার আগে জগন্নাথ, তারপর ঢাবি, তারপর জাহাঙ্গীরনগর। তো আমি প্রিপারেশন নিয়ে ফেলছি জাহাঙ্গীরনগর ভর্তি হব। পরে দেখলাম না, ঢাবি লাইব্রেরিতে সবচেয়ে বেশি বই আছে, সো আমাকে এখানে পড়তে হবে। তো দ্যাটস ওয়াই আমি আসলে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। তো পরে দেখা গেল যে আমার বোনের বাসা ছিল, আমি যে বড় বোনের কথা বলেছি, সে সবার আগেই চাকরি পেয়ে গেছিল, নার্সের সরকারি ডিপ্লোমা করেছিল, পরে সে বিএসসি করেছিল। তার থ্রু দিয়েই আসলে আমি ঢাকাতে থাকতে পেরেছি ওই সময়। পাশাপাশি তার বাসা ছিল ঢাকা মেডিকেলে, যেহেতু পোস্টেড, সো আমার জন্য একটু ইজি ছিল, আমি হলেও এবং তার বাসাতেই এভাবেই যাতায়াত করে থাকতাম আর কি। তো ফলে আমার যে এক্সপিরিয়েন্সটা হলো যে সব ছাত্রকে এক ধরনের ছাত্রলীগের প্রত্যেকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়। আমি দেখলাম যে, কারণ আমার যেহেতু সুবিধা আছে, একটা সুবিধা ছিল আমার বোনের কারণে, সেটা হচ্ছে আমি চাইলেই হল থেকে কিন্তু চলে যেতে পারছি। বকশিবাজার মোড় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল তো বেশি দূরে না। এবং আমার যেহেতু আগে একটা ছিল, আমি ফেসবুক ইউজ করি, যেহেতু ইউনিয়ন ডিজিটাল সেন্টার ছিলাম 7 থেকে, ফলে আমার ঢাকাতে মোটামুটি যারা বইটই লেখে তাদের বই যাদের পড়তাম, আমি তাদের আইডি খুঁজে বের করে নক দিতাম যে স্যার আপনার বইটা পড়েছি। ছোটো একটা ছেলে 7-8 পড়ে, সে বলে যে বইটা হচ্ছে এরকম স্যার, এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে, এই জন্য গুড কানেকশন ছিল। ফলে ঢাবিতে আমি যখন আসলাম তখন তাদের সাথে কানেকশনটা আসলে রিয়েলিটিতে হয়ে উঠলো। ফলে আমি একটা কাইন্ড অফ আনফেয়ার অ্যাডভান্টেজ পেয়েছি, এটা ট্রু। এবং যারা বই নিয়ে কাজ করে, সেটা যেই দলেরই হোক না কেন, অনেকের সাথে আমার ভালো সম্পর্ক এখনও রয়েছে, যারা দেশের অনেক বড় বুদ্ধিজীবী তাদের সাথেও রয়েছে। তো সেই জায়গা থেকে বলা যায় যে আমি হলে একটা জিনিস হতো যে সবাইকে টার্গেট করলেও আমি ওই সময় থেকে অ্যাক্টিভিজম করেছি। এবং বিজয় একাত্তর হলে থেকে, হলে একটা নিয়ম ছিল যে একটা মাত্র হল ছিল বিজয় একাত্তর, যেখানে শোনা গেছে কিছু ছেলেকে মেধার তালিকায় নাম দেওয়া হতো, কারণ আপনাকে এক্সাম্পল দেখাতে হবে যে মেধার ভিত্তিতে সিট দেওয়া হয়, শুধু একাত্তর হলে দেওয়া হতো। আনফর্চুনেটলি অ্যান্ড ফর্চুনেটলি আমি ওই হলে ছিলাম, যেহেতু আমি লিগালি সিট পেয়েছিলাম। শুনেছি আপনি ইংরেজি পড়ান, এটা কি মানে কিভাবে পড়ান? মানে কি এটা কি প্রাইভেট পড়ান, মানে টিউশনি করেন নাকি হচ্ছে? প্রথমে আমি ওই যে বললাম যে ছোটোবেলায় আমি যখন ওনার টিচারের কাছে পড়তাম, উনি তো হেডমাস্টার, সো অনেক ব্যস্ত থাকতে হতো। উনি যাদেরকে পড়াতেন, আমার একটা সুবিধা ছিল যে আমি তো ওনার বাড়িতে থাকতাম, বাড়িতেই পড়তাম, ওনার সাথে স্কুলে যেতাম। ফলে উনি আবার এক্সট্রা ক্লাস নিতেন ফ্রি, কিন্তু আচ্ছা, ডেডিকেটেড টিচার এরকমই হয়। আচ্ছা, সো দার্শনিক টাইপের লোকের। তো 10-এর ক্লাসগুলোতে আমি অ্যাটেন্ড করতাম। ফলে দেখা হলো আমি যখন 6 থেকে 7-এ উঠেছি, আমি অলরেডি 10-এর স্টুডেন্ট পড়াতে পারি, কারণ আমি সব ইংরেজি তো আসলে একই, আপনি জানেন গ্রামারটা ছিল আমাদের যেটা একই তো আসলে। সো আপনি কাভার দিতে পারলে সবই পড়াতে পারবেন। সো উনি বললো যে আমার যে স্টুডেন্টগুলো আছে তুমি এগুলো পড়াও, ফ্রি পড়াতেন। আমার বাড়িতে যারা পড়তো সব ফ্রি। তো ওই স্টুডেন্টকে আমি পড়ানো শুরু করি। ফলে আস্তে 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 দেখা যায় যে স্কুলেই জনপ্রিয়তা বৃদ্ধি পায়, যে এই টিচারের জেরক্স লোকে বলতো এটা। ফলে আমি আসলে তখন টিউশন আকারে পড়াতে থাকি, এখানে ব্যাচও পাই। আমাদের যে উপজেলা আছে সেই স্কুলগুলোর স্টুডেন্টদের নিয়ে ব্যাচ পড়ানো শুরু করি। ইন্টারমিডিয়েট পর্যন্ত এটা পড়িয়েছি টানা। তারপর ঢাকাতে এসে আমি যখন অ্যাডমিশনে ভর্তি হলাম, সো দেখা গেলো ইংরেজিতে আমি সবই পারি। মানে আমার যখন পরীক্ষা দিলাম কোচিংয়ে, আমি ফার্স্ট পজিশনে ছিলাম, কিন্তু বাংলাতে দেখা গেলো যে আমি জিকেতে 3 পেয়েছি। মানে এই অবস্থা আমার। আচ্ছা। তো ফলে আমি কোচিংয়ে এটা ফোকাস করলাম। কিন্তু আরেকটা কোচিংয়ে পরীক্ষা দিয়ে ওনারা যখন জানলাম ইংরেজিতে খুব ভালো, ওনাদের যে বইটা আমাদের সেশনে বেরিয়েছিল, ওনারা একটা বই তৈরি করেছিল, কারণ কোচিংয়ের নিয়মই হচ্ছে একটা ভেঙে আরেকটা তৈরি হয়। তো ভেঙে যখন তৈরি হলো নতুন কোচিং, ওনাদের বইয়ের এডিটর লাগবে। তো আমি যে কোচিংয়ে পড়েছি, মানে একটার বাইরে 2টা কোচিংয়ে পড়েছি, দ্বিতীয়টাতে ওনার যে বই বেরিয়েছে ওই বইয়ের এডিটর লিস্টে আমার নাম আছে। মানে আই ওয়াজ দি স্টুডেন্ট অ্যান্ড আই এডিটেড মাই বুক। কোন কোচিং এটা? এটা লুমিনাস কোচিংয়ের ওই সেশনে যে বইটা বেরিয়েছে। সো আমার সময় যে বইটা প্রথমে বের করা হয়, ওটাতে আমি অন অফ দ্য এডিটর্স। তাহলে এখন কিভাবে পড়ান ইংরেজি? মানে এখন আমার একটা এডটেক প্ল্যাটফর্ম আছে, আপনারা জানেন করোনার পরে আসলে এটা খুব জনপ্রিয় হয়েছিল। সো আমি ওই টাইমটা থেকেই শুরু করেছি। এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আমার ওয়েবসাইট রয়েছে। মূলত আমি জুম দিয়ে পড়াই। মোটামুটি এক ব্যাচে 700 থেকে 1000 মতো স্টুডেন্ট থাকে। আই ম্যানেজ ইট ভেরি ওয়েল। এখনও ক্লাস চলছে আসলে। অনেক কম বয়স থেকে আসলে দুঃসাহসিক একটা জীবন। আমি সেই উদাহরণে বা বিশেষণে না যাই, সবশেষ এই যে শামীম, যিনি আসলে একটু মানে কি বলবো, ডাউন টু আর্থ ইংরেজিতে যদি বলি, অথবা এই যে শামীম আসলে একটু নিজে নিজে থাকতে পছন্দ করে বা
কোচিং, পড়াশোনা এগুলোর মধ্যেই থাকতে পছন্দ করে যে শামীম, তাই তো নাকি? আমি ভুল বলছি না? তো সেই শামীম এরকম একটা বড় প্ল্যাটফর্মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে, তাও আবার সবচেয়ে সবচেয়ে বড় পদ না, মানে নির্বাচনে যে বড় পদটি সবচেয়ে বড়, সেইখানে আসলে নির্বাচনে আসলো। হ্যাঁ, এইটা আসলে এই দুঃসাহস জুলাই তৈরি করেছে আচ্ছা। বলা যায়। এটাকে আমরা বলি যে ইনসানুল ওয়াক্ত, মানে আরবিতে বলে মানে টাইম মানুষকে আসলে অনেক জায়গায় নিয়ে যায়। আমরা যখন কোনো আন্দোলনে থাকি এটাকে জিকির বলে, মানে আপনি যদি সুফিজম পড়েন তো জিকিরের মঞ্জিলে আমাদের টাইম, মানে ওইখানে আপনি যখন দাঁড়িয়ে থাকবেন না, আপনার পেছনে ফিল হবে না যে আপনি মারা যাবেন কিনা, তাই না? আপনি যখন আন্দোলনে থাকেন, সামনে পুলিশ গুলি করছে, একটা ইয়াং ছেলে তার সামনে চলে যাচ্ছে। আমি উত্তরায় আমার বাসা ছিল, মানে লাস্ট শিফটিং বাসা, যেখানে আমি পড়াতাম। মানে বাসা তো একটা নিতেই হয় হলে থাকলে, কারণ আপনার পড়ানোর জন্য প্ল্যাটফর্ম লাগবে। সো আমি উত্তরায় থাকতাম। আমি যখন ঢাবি থেকে আমাদের বের করে দিয়েছে তখন আমরা উত্তরায় ছিলাম। সো ওখানেই তো মূলত সমস্যা এটা তৈরি হয়েছিল, প্রথম রেজিস্ট্যান্স, রাস্তায় আন্দোলন। তো এটা দেখার পরে আপনি ওই রাস্তায় আন্দোলন করেছেন আপনি? হ্যাঁ, আমি তো মিছিল করেছেন অবশ্যই। আন্দোলনের প্রথম থেকেই তো ছিলাম ঢাবিতে, পরে ওখান থেকেই বিএনএস যেটা আমাদের ছিল, তারপর আমাদের জমজম, আমার বাসাটা জমজমের পেছনে ছিল, একদম পেছনেই, পশ্চিম থানার সামনে আর কি। তো যাই হোক, এই যে মানুষ যখন নেমে আসে মিছিলে, তখন কিন্তু সে সামনে কি হবে পেছনে কি হবে জানে না। তো এই হচ্ছে ইনসানুল ওয়াক্ত, মানে সময় আসলে মানুষকে একটা জায়গায় নিয়ে আসে। কিন্তু মিছিল থেকে এই যে আমরা আন্দোলন জিতে আসলাম, এখন আপনার ফিলিংটা বলেন, আপনি এখন ফিল করবেন আরে আমি এই সময় হলে যেতাম না। টাইম আপনাকে টেনে নিয়ে যাবে। আচ্ছা। তো এই জায়গাটাতে আমি কেন এসেছি, কারণ আমি বলেছি যে আমার জগৎটা হচ্ছে পড়ার জগৎ, কিন্তু আমি যাদেরকে গুরু মানি, মানে প্রত্যেকটা পড়ালেখার একটা গুরু থাকে। পৃথিবীতে এরকম বিখ্যাত লোক হচ্ছে ইকবাল আহমেদ। আপনারা জানেন যে 1971 সালে আমাদের যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, একজনই পাকিস্তানি ইন্টেলেকচুয়াল যে ডিপ্লোম্যাটদের চিঠি পাঠিয়েছিল, এ লেটার টু এ ডিপ্লোম্যাট, টু দ্য ডিপ্লোম্যাটস, ওনার নাম হচ্ছে ইকবাল আহমেদ। ওনার একটা গল্প বলি। উনি যখন পিএইচডি শেষ করেছেন তখন আলজেরিয়ায় যুদ্ধ শুরু হয়েছে। উনি বিলেতে পড়ালেখা করতেন এবং উনি পিএইচডি শেষ করেই, মানে পড়ানো শুরু না করে, উনি কিন্তু মাস্টার ছিলেন, খুব ভালো লেখক। তো উনি কী করলেন, আলজেরিয়া যুদ্ধ করতে চলে গেলেন। উনি বললেন যে এইসব লেকচার দিয়ে তো লাভ নাই, আমি যদি মানে রাইটার হতে চাই, অ্যাক্টিভিস্ট হতে চাই, আমাকে সরাসরি ফিজিক্যালি সেখানে নিজেকে প্রেজেন্ট করতে হবে। আপনি এই জিনিস দেখতে পাবেন তার শিষ্য, মানে শিষ্য না, তাকে গুরু মানতো অনেকেই, যেমন ফ্রান্স ফানো, যার নাম আপনারা শুনবেন সলিমুল্লাহ খানের টক শোতে, সলিমুল্লাহ খান স্যারের, অথবা যার এডওয়ার্ড সাইদ, যার ওরিয়েন্টালিজম পুরো বিশ্ববিখ্যাত। সাইদের দ্বিতীয় যে বই সেটা কিন্তু ইকবাল আহমেদকে উৎসর্গ করা হয়েছে, মানে ওয়ান ম্যান যে এই লাইটটা জ্বালিয়েছিল। এই সাইদকে দেখবেন, সে কলম্বিয়া ইউনিভার্সিটি যখন টিচার ছিল 2013 সালে সম্ভবত আর কি, সে প্যালেস্টাইন থেকে ইসরায়েলের দিকে একটা পাথর নিক্ষেপ করেছিল। আপনার জায়নিস্ট একটা ইউনিভার্সিটি, আমেরিকার মতো দেশে, সেই ইউনিভার্সিটির একজন প্রফেসর এসে পাথর নিক্ষেপ করছে ইসরায়েলের দিকে। সে এটাকে বলছে সিম্বল অফ রেজিস্ট্যান্স। মানে আমি যে শুধু বই লিখে ক্ষান্ত হয়েছি, দ্য কোশ্চেন অফ প্যালেস্টাইন, দ্যাট ইজ নট ট্রু। আই হ্যাভ টু ইন্টারভেন ইন পলিটিক্স ওয়েন এভার ইট ইজ নিডেড। আই মিন, আপনাকে সারা জীবন কলম নিয়ে বসে থাকতে হবে এরকম না, যখন ওয়েপনের দরকার হবে আপনাকে ওই অস্ত্র হাতে নিতে হবে। তো আমার মনে হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে, আমি তো আমরা তো এখন গ্লোবালিস্ট, তাই না? তো বিশ্বের সব জায়গায় আমরা দেখতে পাই। তো আমাদের একটা ইমাজিনড ইউনিভার্সিটি রয়েছে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্লোরিয়াস পাস্টও আছে। কিন্তু 1921 থেকে যদি আপনি অন্তত পাকিস্তান পড়বেও কিন্তু একটা গ্লোরিয়াস তার যে পজিশন, সেটা আমরা দেখেছি, অন্তত পড়েছি হিস্ট্রিতে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে না, ডিসকোর্স ক্রিয়েট করাটা খুব ইম্পর্টেন্ট। একটা না একটা দিন আপনার কথাগুলা, আমার মনে হয় পৃথিবী থেকে কথা হারায় যায় না। আপনি যদি ডিসকোর্স ক্রিয়েট করতে পারেন, হয়তো আমি ফেইল করব, কিন্তু কেউ না কেউ এই জায়গাটা পূরণ করবে। তো ঢাকা ইউনিভার্সিটির যে গ্যাপটা রয়েছে, যে গ্যাপটা এই পলিটিক্সের কারণে 71-এর পরে হয়েছে, তার আগেও হয়েছে, কিন্তু 71-এর পরে সর্বাধিকবার হয়েছে, সেই গ্যাপটা আসলে ফিল করা দরকার। এই জন্য শুধু পড়ে থাকলে হবে না, আমাকে মাঠে নামতে হবে। সেটা সব কিছু হারিয়ে যেতে পারে, কারণ আমি বলেছি আমি এমন এক জায়গা থেকে এসেছি যেখানে আসলে আমি শূন্যতা থেকে এসেছি। সব ফিরে গেলে শূন্যতার কাছেই যাব। তো আমার হারানোর কিছু নেই আসলে। তো তাহলে এত আমরা দেখছি যে এত বড় বড় প্ল্যাটফর্ম, এত বড় বড় দল, এত বড় বড় আমরা যদি বলি ভোট ব্যাংক, তো সেই অনুপাতে একজন শামীমকে আপনার কি মনে হয় মানুষ আসলে দল প্রাধান্য দিতে পারে, নাকি আসলে এই জেনারেশন, যদি আমি বলি এই প্রজন্ম? না, এখানে আমি একটা বললাম যে কে যেন কালকে আমাদের যে বিজয় থালাপতির একটা ডায়ালগ ভাইরাল হয়েছে যে একটা বনে যদি একজন সিংহ বেঁচে থাকে সেই কিং। তো ব্যাপারটা হচ্ছে যে একটা চেঞ্জের জন্য না অনেক ব্যক্তির দরকার হয় না। অনেকেই আমাকে বলে যে এই যে নুরু ভাইকে তো আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে ভোট দিয়েছিলাম, তো সে কী করেছে। এখন আমি বলবো যে একজন মানুষের হিস্ট্রিতে কখন বিচার করতে হয় টাইমটাকে আমি বলেছি, ওই টাইমে তার কী করা উচিত ছিল সেটা সে করেছে কিনা, পরে কী করেছে আই ডোন্ট নো, তাই না?
আমি তো মানুষ, একটা দিন আমি ভালো কাজ করব, হয়তো পরের জীবনে যে আমার অনেক কিছুই থাকতে পারে, নাহলে আমাকে জান্নাতে আমি থেকে যেতাম ফেরেশতা হিসেবে, তাই না? আমাকে তো এখানে পাঠানোর দরকার ছিল না। আপনি পুরো গল্পটাই জানেন এখানে। জি। তো সেটাই আর কি। তো নুরু ভাই যেটা করলো দেখেন, উনি প্রচুর মার খাইছে ক্যাম্পাসে, সবচেয়ে বেশি। ঢাবির ইতিহাসে কোনো ভিপি এরকম নির্যাতিত হয় নাই, কিন্তু তার হয়তো সে বিপথে গেছে বা কি হয়েছে আমি জানি না, সমালোচিত এখন প্রচুর। কিন্তু উনি যে প্ল্যাটফর্মটা ক্রিয়েট করেছিলেন, তারাই কিন্তু দেশে গণ অভ্যুত্থান নিয়ে আসছে, তাই না? গণতান্ত্রিক ছাত্র শক্তি পর হলো হ্যাঁ, হলো না, তার আগে ছাত্র অধিকার পরিষদ ছিল, যে জি, যেখানেই অবশ্যই। থাকুক এই ভয়েসটা রেইজ করার জায়গা কার থেকে পেয়েছেন? এই ওয়ান ম্যান যে সামনে দাঁড়িয়েছে। আর আমি তো ওয়ান না, আমি তো স্টুডেন্ট, সো আমার ওয়ান কেন হইতে হবে? এখানে প্ল্যাটফর্মগুলোর কথা বলি, তারা তো আসলে ইউনিভার্সিটিটা ধ্বংস করেছে তারাই। আমি বলেছি যে রাষ্ট্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে শোষণ করেছে। মানে রাজনৈতিক দলগুলো বা তাদের ছাত্র সংগঠনগুলো, এই তো? এক্স্যাক্টলি কেন করেছে? একটা দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় সে দেশ স্বাধীন করার নেতৃত্ব দিয়েছে, একটা দেশের, দেখেন এশিয়ার মধ্যে প্রথম দেশ যে যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছে, এবং এটা লিডিং ফোর্স কী ছিল? বাংলাদেশের পতাকার রংটা পর্যন্ত ওই বটতলায় বসে ঠিক করা হয়েছে, তাই না? এবং বাঙালি মুসলমান যে মডার্নিটি, এটা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আপনি দেখেন নিউ মার্কেট চলেছে 1940 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে। ওখানকার স্টুডেন্ট এখানে মানে স্থান করেছে পরে। জি। তো যাদেরকে জন্ম দিয়েছে তারা কি করেছে? বিশ্বের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় অ্যালমনাই ফান্ডে চলে। ঢাকা ভার্সিটি অ্যালমনাইরা যে প্রাইভেট ইউনিভার্সিটি বানিয়েছে, কিন্তু ঢাকা ভার্সিটির দিকে তাকায় নাই, একটা বইও অনেকে কিনে দেয় না। কিনে দেয় না, রাইট? তো এই জায়গায় আমি বলি রাষ্ট্র কীভাবে শোষণ করেছে। বললাম যে আমাদের জমি ছিল ওই সময় 700 একর, আমরা শুনি 600 একর। মানে বিশ্ববিদ্যালয় কীভাবে হলো? আপনি দেখেন 1937 সালের পরে জমিদারি প্রথা উচ্ছেদ হয়, তো ওইখানে যে জমি ছিল সব খাস জমি হয়ে যায়। ঢাবির লিখিত জমি ছিল 450 একর, এবং ওই সময় জমিগুলো খাস হয়ে যাওয়ার ফলে 700 একর জমি ঢাবির ছিল। পরে সেকেন্ড ওয়ার্ল্ডের সময় কী হলো? একটা ক্যাম্প করা হলো, ওয়ারের সময় যারা আহত হবে তাদের, সেই ক্যাম্পটা হচ্ছে ঢাকা ভার্সিটির কলা ভবন, যেটা একসময় মেডিকেল কলেজ হয়ে গেল। তো ঠিক আছে, আমাদের দরকার মেডিকেল কলেজ। তারপরে দেখেন বুয়েটকে একসময় প্রতিষ্ঠানের রূপদান করা হলো, আলাদা বিশ্ববিদ্যালয়, সেখানে হলগুলো তৈরি হলো ঢাকা ভার্সিটির জমিতে। এগুলো প্রতিষ্ঠানের জন্য ঠিক আছে। তারপরে কি হলো? রেলওয়ের কর্পোরেশন লাগবে, ওসমানী স্মৃতি মিলনায়তন দখল করে নিল। এবার দেখেন মিন্টো রোড, যেখানে আমাদের শিক্ষকরা থাকতো, সেই জায়গা দখল করে নিল। তাহলে রাষ্ট্র আমাদের কি দিয়েছে? বরং আমাদের জমি কেড়ে নিয়েছে। আজকে একটা দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় বলেন, মানে কোট আনকোট, তো সেই বিশ্ববিদ্যালয়ে যে ফান্ডগুলো আসে সে কোথা থেকে আসে? গার্মেন্টস শ্রমিক থেকে। বাংলাদেশের সবচেয়ে বেশি ট্যাক্স কাদের থেকে আসে? আপনারা সবসময় এলিটরা বলে যে আমরা এই করি সেই করি, কিছুই করে না তো তারা, তাদের সন্তানকে প্রাইভেটে পড়ায়। আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলো আসলে বিশ্ববিদ্যালয় দল এবং বিশেষ করে ছাত্র সংগঠন, তারা আসলে বিশ্ববিদ্যালয়ের কালচার বা এগুলো অনেকে নষ্ট করেছে, মানে এইটা ট্রু নষ্ট করার কি আছে? আমরা যতবারই অধিকারের আন্দোলন করেছি, প্রথম রেজিস্ট্যান্স কারা করেছে? এটাকে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বলতে পারি। আমরা ইরানের ইস্যুতে এটা জানি না। অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স কি? বিভিন্ন জায়গায় আমার ট্রুথ বসানো। বাংলাদেশ তো আসলে ইনস্টিটিউশন ফাংশন করে না, সেটেলমেন্টের ভেতর দিয়ে চলে, তাই না? আমাকে প্রত্যেক জায়গায় সেটেলমেন্ট করতে হয়, যে আমার গ্রামে যে বিচার হবে ওই এলাকার যে ক্ষমতাসীন দলের নেতা আছে সেই বিচার করতে যাবে, জাজের দরকার নাই তো। তো ঢাকা ভার্সিটির সেম অবস্থা, মানে এটা সেটেলমেন্ট হয়ে গেছে। এটা যে একাডেমিক ইনস্টিটিউশন, এটা হচ্ছে একাডেমিক সেটেলমেন্ট। মানে নীল দল হইতে হবে, সাদা দল হইতে হবে ভিসি হইতে গেলে। ভাই, যার রাজনৈতিক পরিচয় দিয়ে ভিসি হইছে সেই ইউনিভার্সিটিতে কী পড়াবে? আপনি একটু খোঁজ নেন, আপনি অ্যাসেসমেন্ট করেন যে কয়জন টিচার আসলে ঠিকভাবে লেকচার দিতে পারে। এটা ট্রু, আমার অনেক ভালো টিচার রয়েছে, কিন্তু আছে তো এরকম, আপনারা নিজেরাও শুনেছেন, আপনারা এই বিশ্ববিদ্যালয়ে ইমাজিন করতে পারবেন, আপনার ছাত্র। তো এই জায়গায় আমি বলেছি, যতবার আমরা অধিকারের আন্দোলন করেছি ততবার তারা অধিকার বিরোধী আন্দোলন করেছে। মানে আমাদের অধিকার যাতে আমরা না পাই, এই জন্য ছাত্র সংগঠনগুলো বসায় রাখা হয়েছে। যখনই আমরা সরকারের কাছে কিছু চেয়েছি, ছাত্র সংগঠনগুলো আমাদের উপর হামলা করছে। তো তারা কি অধিকার আন্দোলন করছে এটা আপনারা দেখেছেন। কিছুদিন আগেই দেখলেন ছাত্রলীগ কীভাবে হামলা করলো, তার আগের ইতিহাস তো আপনারা পড়েছেন। জি। মানে স্বাধীনতার পরে যতবারই ছাত্ররা কিছু চেয়েছে, ভায়োলেন্স হয়েছে। সেই ভায়োলেন্সগুলো কারা করেছে? তাদের ছাত্র সংগঠনগুলো করেছে। একেবারে আপনি যদি 70 থেকে 90 পর্যন্ত দেখেন, পুরো ঢাকা ভার্সিটি ক্যাম্পাসে শত শত মানুষ নিহত হয়েছে সেই সময় ভায়োলেন্সে। তার মানে হচ্ছে যে এরা আমাদের কি দিয়েছে? বরং বঞ্চনা দিয়েছে। আমরা যখনই অধিকারের দাবি তুলেছি, তারা এটার বিরোধিতা করেছে। এমনকি রাজনৈতিক দলের সময় তো সেইভাবে ডাকসু নির্বাচন হয়ও নাই। হয় নয়, আপনি দেখেন 90 সালে বললো যে আমরা ডাকসুতে একটা জাদুঘর বানাবো। পরে দেখলেন 27 বছর বা 28 বছরের 28 বছর। জন্য ডাকসু নিজেই জাদুঘরে রূপান্তরিত হয়ে গেল, তাই না? এই যে 90 এর হাওয়া বইছে, তো আমরা আবার সেই হাওয়ার দিকে যাই কিনা। এর কারণ হচ্ছে যে ইতিহাসে দেখা যায় যে ডাকসু হচ্ছে সবসময় ক্ষমতাসীনদের বিপরীতে একজন ক্ষমতায় আসে। সো প্রত্যেকটা সরকার ভয় পায় যে দেশে আসলে দ্বৈত শাসন হয়ে যায় কিনা। জি। না, এখন তাহলে এই শামীম, যে এই অনেক ইতিহাস নিয়ে নাড়াচাড়া করা, পড়াশোনা করা এই শামীম তাহলে সামনের দিনে ছাত্রদের জন্য কি করবে, তার মিশন ভিশন একটু যদি ছোট করে বলেন। হ্যাঁ, এখানে ভিশনটা খুব ইম্পর্টেন্ট। ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে আলো জ্বেলে যাওয়া। আপনি দেখেন অন্ধকারে যদি জোনাকি জ্বলে ওঠে না, অনেক দূর থেকে দেখা যায়।
তো আমাদের কাজ হচ্ছে আলো জ্বেলে যাওয়া। এই যে আমি বলেছি যে আমরা এটা তো রিয়ালাইজ করেছি, এটা আমাদের সমস্ত মানুষের রিয়ালাইজেশন, তাই না? আপনিও রিয়ালাইজ করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু রাজনীতিই হয়। এই যে মিডিয়াগুলো গিয়ে বসে আছে কারণ রাজনীতি হচ্ছে। একটা পিএইচডি করা স্টুডেন্ট যে খুব ভালো করলো তাকে নিয়ে কোনো নিউজ নাই, ওটা আমাদের বিষয় না। ডিসকোর্সের ভেতরে এই জিনিসটাই রয়েছে। আরেকটা বিষয় দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ডটা জনগণের কাছে কীরকম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড, একটা ছেলে ওয়েস্টিনে গেছে, ধরুন আমাদের একজন উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গিয়েছে, তার মানে তারা ইমাজিন করছে ঢাকা ভার্সিটির ছেলেমেয়েরা শুধুমাত্র ওই ফুটপাতের জায়গায় খাবে, সর্বোচ্চ সর্বোচ্চ নীলক্ষেতের তেহারি। নীলক্ষেতের তেহারি, মানে তারা ওয়েস্টিনে যেতে পারবে না। তাহলে চিন্তা করেন, যে ইউনিভার্সিটি মিডল ক্লাসের জন্ম দিচ্ছে তারা আজকে প্রাইভেট ইউনিভার্সিটি করে বা যে কোনো জায়গায় তাদের সন্তানকে বিদেশে পাঠিয়ে এখানে একটা মজা দেখে আর কি, তার মজা দেখে। আমি বলেছি যে এখানে পলিটিক্যাল সেটেলমেন্ট রয়েছে। আমি যে প্রস্তাবটা দিয়েছি স্টুডেন্টস অটোনমি, অর্থাৎ অলরেডি ছাত্রদল মানে ছাত্র দলগুলো, যে দলগুলো ক্যাম্পাসে রয়েছে, সংগঠনগুলো, রাইট, যতগুলো ছাত্র সংগঠন রয়েছে তারা প্রুভ করে দিয়েছে যখনই আমরা অধিকারের দাবি তুলেছি তখনই তারা আমাদের বিরোধিতা করেছে, আমাদের উপর হামলা করেছে। সুতরাং আমরা বলেছি যে স্টুডেন্টের একটা নিজস্ব ভয়েস দরকার, যেটা অলরেডি ছিল। এর আগে কি ঢাবি থেকে সবাই নেতা হয়েছে নাকি? ভিপিরা, মমতাজুর রহমান তরফদার আছে, বিখ্যাত হিস্ট্রিয়ান, একেবারে 1923 থেকে যত নির্বাচন হয়েছে ওই সময়ে সবাই হয় প্রফেসর হয়েছে, নাহলে বুদ্ধিজীবী হয়েছে, অনেক কিছুই হয়েছে। আমরা শুধু নেতাই কেন তৈরি করব? নেতা তো তারা অলরেডি আছেই। তাহলে এই সংগঠনগুলোর বিভিন্ন প্রতিনিধি আছে, তাহলে একজন ব্যক্তি শামীম কার প্রতিনিধি? আমি ছাত্রদের প্রতিনিধি হতে চাই, এই জন্য তো আমার পিছনে কোনো ম্যান না, আমি কাউকে কর্মী বানিয়েছি। আমার তো কর্মীর দরকার নাই, সেও স্টুডেন্ট আমিও স্টুডেন্ট। আমাদের কাজটা হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। আমি বলেছি স্টুডেন্টদেরকে আমি পলিটিক্যাল পার্টিগুলো থেকে সেপারেট করে রাখবো। আমার সামনে যদি কোনো পার্টি আমার স্টুডেন্টের উপর নির্যাতন তো দূরে থাক, অন্তত তাকিয়ে না দেখতে পারে, আমি এটা বলেছি। দেখেন আমাদের যারা নারী প্রতিনিধি রয়েছে, যারা ইলেকশন করছে, তাদের বিরুদ্ধে পুরা দেশ তাদের গালিগালাজ করছে বিভিন্নভাবে। এগুলো দেখলে আপনি নিজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে মানতে পারবেন না। আমার বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিধি আমার বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকবে, তারা বাইরে নিয়ে কেন নানা ধরনের শেমিং করবে, এটা আমি দেখতে পাই না। আমি বলেছি যে আমি হচ্ছে রাজনৈতিক দল এবং স্টুডেন্টের মাঝখানে একটা বাধা, একটা দেয়াল হয়ে থাকবো, দ্যাটস ইট। এটা হচ্ছে প্রধান ম্যানিফেস্টো। অনেকেই বলবে আমরা খাবার দিব, এগুলো তো ভাই প্রধান সমস্যা না। প্রধান সমস্যা অ্যাকাউন্টেবিলিটিতে। ঢাবির বাজেট দেখেন 3 গুণ অন্য ইউনিভার্সিটি থেকে। তাহলে আমরা 80 টাকা ভাড়া দিয়ে বইটা খেতে যাই, কেন খেতে যাই? কারণ আমাদের খাবারের মান ভালো না, কিন্তু টাকা কিন্তু দাম একই। তাহলে মাঝখানে কি নাই? অ্যাকাউন্টেবিলিটি নাই। আপনি যান সেই রেজিস্টার বিল্ডিং হাসনাত আবদুল্লাহ ভাই আন্দোলন করেছিল লাঞ্চের পরে আসুন, 1940 সাল থেকে লাঞ্চের পরে আসতে আছি আমরা। মানে দেয়ার ইজ নো অ্যাকাউন্টেবিলিটি। আমরা হচ্ছে যে এনজিও প্রজেক্টের মতো, যে এই প্রজেক্ট আছে এটা দেখায় আমাদের উপরে বিজনেস চলছে। এবং বিজনেস কাদের টাকায় চলছে? ওই কৃষক, মজুর, রেভিডেন্স যোদ্ধা এবং গার্মেন্টস শ্রমিক যাদের সন্তানরা এখানে পড়তে আসছে তাদেরকে জিম্মি করে আপনি কর্মী বানাচ্ছেন। কারণ সিট আছে একটা, লোক আছে 10 জন, তো কাকে সিট দেবেন যে আমার কর্মী হবে? আপনি একটা ইন্টারভিউতে বা সাক্ষাৎকারে বলেছেন যে আপনি ফ্রি ইংরেজি পড়াবেন, এইটা আসলে আপনার কেমন স্বপ্ন? না, কেমন স্বপ্ন না, অনেকেই অনেক ধরনের প্রমিস করছে। হ্যাঁ, তো প্রমিসটা হচ্ছে যে ইমপ্রবাবল না, আমি রিসোর্স নিয়ে আসবো দেন কাজটা করব, এরকম। আমি যেটা বলেছি আমার ডেডিকেশনটা বোঝানোর জন্য, আচ্ছা, যে যে আমার কাছে যেটা আছে আমি এটা নিয়েও যুদ্ধ করতে পারি। ঠিক আছে, আমি যে বলেছি যে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আপনি জানেন যে পৃথিবীতে যে মেরিটোরিয়াস এগুলো দেখার অনেকগুলো ক্যাটাগরি আছে, যে কোন কোন ক্যাটাগরিতে কেউ ড্যান্সে খুব ভালো, কেউ ভাষায় খুব ভালো, তো এটাকে ভার্বাল লিঙ্গুইস্টিক স্কিল বলে। তো যাদের লিঙ্গুইস্টিক স্কিল ভালো, ভাষার স্কিল ভালো, আপনারাও জানেন যে জার্নালিস্ট হিসেবেও তার কিন্তু দাম আছে, আর বুদ্ধিভিত্তিক যে কোনো কাজ। তার মানে যাদের ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো, অন্তত ফ্রেঞ্চ, জার্মান বা ইংলিশ যে জানে, তার তো বাংলাদেশে আসলে চিন্তা করার কিছু নেই। বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করতে পারবে। ল্যাঙ্গুয়েজ স্কিল খুব ইম্পর্টেন্ট এবং টেকনোলজিক্যাল স্কিল। তো আমি বলেছি যে আমরা হলগুলোতে এটা চেষ্টা করতে পারি। আমরা বারবার বলছি যে আমরা বেকার হয়ে যাচ্ছি, চাকরি পাচ্ছি না, এগুলো তো দরকার নেই। আমার স্কিল থাকলে ভাই চাকরি কার নাই? আমাদের দেশের অবস্থা হয়েছে যে আপনি চাকরি পরীক্ষাগুলো দেখতে পাবেন, আপনি যদি কখনো ইন্টারভিউ করে থাকেন, যে খারাপের মধ্যে সবচেয়ে কম খারাপকে তাকে সিলেক্ট করা, মানে আমরা বেস্টের প্রতিযোগিতা নাই, তাই না? একটু পারে, অনেকেই আছে যারা খুব ভালো। হ্যাঁ, রাইট। তো আমি এই জায়গাটাকে চেষ্টা করেছি যে আমার যে ল্যাঙ্গুয়েজ স্কিল আছে, অলরেডি আমি পড়াচ্ছি, যেহেতু বিসিএস স্টুডেন্ট যারা বিভিন্ন অ্যাডভান্স রাইটিং যেটা বলি, একাডেমিক ইংলিশ, তারপর হচ্ছে জিআরইর যে রাইটিং পার্ট আছে, আমি শুধু রাইটিং পার্টটাই পড়াই। এই কোর্সটা প্রায় 1000 জন এই কোর্সেই অলরেডি ভর্তি হয়ে গেছে, আমি যেটা পড়াচ্ছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে পাবলিক। তো আমি বলেছি যেটা আমি বাইরে থেকে করছি সেটা ভেতরে করব। কেন করব? কারণ অনেকে বলবে যে স্বামী বিপি হওয়ার পরে তার ফিস ব্যবহার করে আমাদের স্টুডেন্টের টাকা দিয়ে পড়াচ্ছে তার কোর্সে। এই দায়টা আমি নিতে চাই না। অন্তত 1 বছর আমি যখন থাকবো, আমি ডেডিকেটেডলি থাকবো। এই বিশ্ববিদ্যালয়ের সব সুখ দুঃখ আমাকে তো মানতে হবে, তাই না? তো সেই জায়গা থেকে আমি বলেছি যতদিন ইউনিভার্সিটিতে আছি, আমার ফ্রি টাইমে আমি সিনেট ভবনে বা বিভিন্ন জায়গাতে স্টুডেন্টের সাথে মত বিনিময় করলাম, পড়ালাম। এবং বাইরে যে টিচাররা রয়েছে নানা প্রতিষ্ঠানের, তারা কিন্তু অনেক যে ফ্রি ট্রায়াল ক্লাস দেয়, এটা দেখছেন কিনা জানি না, বিভিন্ন জায়গায়। তো আমি তাদেরকে বলতে পারি যে আপনারা 1 মাস করে আমাদের একটা করে টিচার প্রোভাইড করেন, যেহেতু আমি নিজে ওই নেটওয়ার্কের লোক, আমার জন্য এটা ইজি হবে।
সো টিচার প্রোভাইড করলে কী হবে, আমাদের প্রত্যেকটা হলগুলোতে আমরা একটা করে ল্যাঙ্গুয়েজ ক্লাব চালাতে পারবো, এবং ঢাবির নিজস্ব রিসোর্সও রয়েছে। আমরা ইন্টার্নশিপ ক্রিয়েট করতে পারি। আমাদের যে মাস্টার্স পাস করে ELT থেকে বেরোচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে, তাকে আমরা তো দিতেই পারি। 18টা হলে 18 জনকে আমরা দিয়ে দিলাম ইন্টার্নে, 3 মাস করে করলো। বা যারা ফ্রেন্ডস থেকে বেরোচ্ছে সেও করতে পারে। তাহলে আমাদের ছেলেমেয়েরা কিন্তু স্কিল্ড হয়ে বেরোচ্ছে। এই সুযোগটা তৈরি করা, যেটা আসলে ডাকসুর বাজেট কত ভিপির জন্য, হয়তো 2 লাখ 3 লাখ, কোনো বাজেট নেই। সো আমি কোথা থেকে নিয়ে আসবো এটা? সব শেষ প্রশ্ন আসলে, একজন ডাকসুতে নির্বাচনে আপনি যখন আসলেন, আপনি হয়তো বলেছিলেন যে আমি একটা স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম, এরপরে হঠাৎ করে সেটা বাস্তবে পরিণত হলো, এরকম কি? কিছুটা আসলে আমি ডাকসুতে আসলে আমার একটা প্রেজেন্টেশন ছিল, এবং আমি ঈদে বাড়ি যাওয়ার পরে আমার ডেঙ্গু হয়েছিল ঈদের সময়। সো আমাকে যেহেতু ছুটির পরেও থাকতে হয় পড়ানোর জন্য, তো আমি বাড়ি যাওয়ার পরে আমার বাইক ছিল, ডেঙ্গু চলছে, এর মধ্যে আমাকে একটা রিল্যাক্সের ওষুধ দেওয়া হয়, মানে মাসল রিল্যাক্সেশন। আমি তো বুঝি না, আমি বাইক নিয়ে খুব স্পিডে যাচ্ছিলাম, পরে আমি অ্যাক্সিডেন্ট করছি। পরে আমি শুয়েছিলাম, তো যার পরে আমি আমার প্রেজেন্টেশন দিতে পারি না। তো আমি পরের যে ডেটটা থাকে, মানে অনেক গ্রুপগুলো দেয়, তো অনেক লাস্টের গ্রুপে এসে আমি প্রেজেন্টেশন দিয়েছি বিশ্ববিদ্যালয়ে, সম্ভবত 24শে জুনের দিকে এরকম। তো জুনে আমি হচ্ছে ইয়াতে বসে আছি, ডাকসু যে ভবনটা আছে ক্যাফের ভিতরে। তো আমার বন্ধুরা আলাপ করছে, কী রে ডাকসু ইলেকশন তো হবে, কী করবো আমরা, তো আমি কি ভোটে দাঁড়াবো কি না। তো আমি বললাম যে আমি তো কাউকে ভোট দিই না, জীবনে কাউকে ভোট দিই নাই, ভোট দিলে ওর দায়িত্ব আমার নিতে হবে। তো বলতো দায়িত্ব তোর নিতে হবে না, তুই নিজেই দাঁড়িয়ে যা। তো আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম যে ওকে আমি ভিপি ইলেকশন করছি। তারপর দেখি যে আমার যারা বন্ধু আছেন, ভাই আছেন, তারা খুব আনন্দিত হয়েছেন, হ্যাঁ উৎসাহ দিয়েছেন যে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তোমাকেই দাঁড়াতে হবে, মানে ইউ ক্যান ডু ইট। সো তারপর আমার মনে হয়েছে তাহলে আই উইল ফাইন্ড আউট যে ঢাকা ইউনিভার্সিটি, আমার তো এক্সপিরিয়েন্স তো আছেই, প্রবলেম কোথায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো বই লেখা হয়েছে, বন্ধুদের আলাপের সেই ডাকসুতে দাঁড়িয়ে যা এখন আসলে বাস্তবে প্রার্থী আপনি। তো আসলে একেবারে আমরা শেষের দিকে, আমরা সবশেষ ছোট্ট করে আসলে একটু জানতে চাইবো যে আসলে এবার আসলে নির্বাচনের পরিবেশ কেমন, এবং বিশেষ করে প্রথম বর্ষ থেকে মাস্টার্সে যারা আছেন বা অন্য এমফিলে যারা আছেন, সবাই কি ভোটের আপনি সেইভাবে একটা ভালো পাচ্ছেন কিনা, প্রতিক্রিয়া পাচ্ছেন কিনা? বা হ্যাঁ ভোট হ্যাঁ, নিয়ে? কারণ হচ্ছে যে আমি যেহেতু একা দাঁড়িয়েছি, বলা যায় একা ওই অর্থে, স্বতন্ত্র দাঁড়িয়েছি এবং একা। সো সেই অর্থে আমি যখন হলে যাচ্ছি, আমাদের ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা বা যারা, সবাই আমাকে খুব ওয়ার্মলি ওয়েলকাম করছে, যে জিনিসটা আমি খুব মানে ইন্টারেস্টিং ফিল করছি। আমার জায়গা থেকে আমি কানেক্টেড ফিল করছি, কারণ এতদিন কী হয়েছে, আমি শুধু বাসায় বসে চিন্তা করছি জি, বাইরে থেকে, কিন্তু আপনার সাথে তো কথা বলা হয় নাই। সো সাবঅল্টারনেট স্টাডিজে যেরকম বলে আর কি, তো আমরা যে কথাগুলো শোনা যায় না, আনহার্ড, সেই কথার কাছে রিচ করার চেষ্টা করছি। এইটা আমার কাছে খুব ভ্যালুয়েবল মনে হচ্ছে, যে মানুষের কাছে যেতে পারা, মানে তাদের কথাগুলো শুনতে পারা, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। এটা বই পড়ার চেয়ে কিন্তু আনন্দদায়ক। তো আমার কাছে মনে হয়েছে যে এতদিন বই পড়ে আমি যেটা শিখেছি, এই ডাকসুতে দাঁড়ানোর পরে তার চেয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স আমার হয়েছে। মানে বইয়ের চেয়ে বেশি আমি মনে করছি যে এখানে আমি শিখতে পারছি নানা ধরনের পলিটিক্যাল সিস্টেম প্রতিদিন। এর বাইরে যেটা হচ্ছে যে, যেহেতু সবাই 24-এর অভ্যুত্থানে অংশ নিয়েছে, এখানে আসলে আমরা বলি ভিপি ফ্যামিলি। জি, আমরা যে দাঁড়িয়েছি সবারই কোনো না কোনোভাবে পরিচয় আছে। সো আমি যে আপনাকে গালি দিব, আমার তো ভ্রাতৃত্ব নষ্ট হবে। রাইট। সো আমরা এই জায়গাটা কিন্তু একদম ক্লিয়ার রাখছি। এবার দেখবেন যে কেউ কাউকে ওরকম হয়তো ফেক পেজ খুলে কাদা ছোড়াছুড়ি করছিল, সেটা কোনোভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করার চেষ্টা করেছে। বাট আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটা প্রার্থী প্রত্যেকের সাথে কানেক্টেড। সো আমরা কেউ কাউকে হিট করছি না। আমরা বলেছি যে আমরা আমাদের এবার বেস্ট, কে যোগ্যতার কাতারে বেস্ট হবে, কার আইডিয়া বেস্ট হবে, সেই জায়গা থেকে ভিপি সিলেক্ট হবে। তো এই জায়গাতে আমরা বলতে পারি যে প্রথমে 104 বছর পরে হয়তো ধাবিতে মানে বলা যে বেস্টের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, কে কম খারাপ এই প্রতিযোগিতা এখানে হচ্ছে না। সো আই এনজয় ইট ভেরি ওয়েল, আই থিঙ্ক। সেটাই আমরা আসলে চাই, যে ডাকসুতে একজন বেস্ট মানুষ, ডাকসুতে একজন সবচেয়ে ভালো মানুষ, সাদামাটা মানুষ। আসলে সাদামাটা বলতে আমি বোঝাচ্ছি যে যিনি আসলে সবার সাথে মিশতে পারেন, সবার মতো ভাবতে পারেন, সেরকম কেউ একজন আসুক। শামীম, সেটাই। আপনি অনেক ধন্যবাদ। ডাকসু নিয়ে কথা হলো, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা হলো। আপনাকে অনেক ধন্যবাদ আপনার স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। Thank you. দর্শক, আপনাদেরকেও স্টার নিউজের পক্ষ থেকে আবারও শুভকামনা।